Hello and welcome, FPL managers. Welcome to Ghono Football, of course, the one and only. And of course, আমার সাথে আজকে আছে প্রণয় এবং আমরা অলরেডি গেম উইক 13 বাট গেম উইক 13 এর প্রিপারেশনের মধ্যে আমরা অলরেডি গেম উইক 14 এর যেসব আমাদের কন্টেন্ট সেসব নিয়ে আমরা চলে আসছি এবং আমরা আজকে আসছি বেসিক্যালি হলো আমাদের উইকলি ট্রান্সফারস নিয়ে এবং সেটা নিয়ে ডিসকাস করতে, কারণ আমাদের উইকলি ট্রান্সফারটা আসলে খুবই ইম্পর্টেন্ট এবং যেহেতু ট্রান্সফার মার্কেট এখন একটু কিছুটা হলেও আনস্টেবল, কারণ সবাই এখন এই কুইকলি যে গেম টার্নওভার হচ্ছে, সো এই গেমের টার্নওভারের কারণে সবাই এখন কুইকলি প্লেয়ার কেনার চেষ্টা করছেন, সো যার কারণে আমাদের উইকলি ট্রান্সফারটা করা। সো আজকে আমরা কিছু স্পেসিফিক প্লেয়ারকে ফোকাস করে আমরা ট্রান্সফার করব। আমরা দিয়েগো জটাকে অলরেডি গত উইকের জন্য আমরা অলরেডি করে ফেলেছি, সো সেটা আমরা দেখব না। সো আজকে আমরা কিছু অন্যান্য ট্রান্সফার দেখি। প্রণয়, সো লেটস স্টার্ট। Okay. Right. So FPL managers, before I start, of course, please do like and subscribe to our Ghono Football YouTube channel. And of course, press the bell notification, কারণ আমরা রেগুলার কন্টেন্ট ক্রিয়েট করছি, কন্টেন্ট গুলো রেগুলার যাচ্ছে, কন্টেন্ট গুলোর ব্যাপারে আপডেট থাকার জন্য এবং আপনি যাতে দেখতে পারেন সেটার জন্য বেল নোটিফিকেশনটা ডেফিনেটলি ইম্পর্টেন্ট। সো প্লিজ ডু প্রেস দ্যাট, and of course follow us on Facebook and Twitter and of course on Instagram, আমরা সেখানেও কন্টেন্ট ক্রিয়েট করছি। So yes, if you want to be updated, then do stay with Ghono Football. So let's start, Pranoy. So we have Vardy, we have Kilman, and we have Mitchell. And I think this is a very interesting pick in a sense, যে Vardy and Kilman and Mitchell, কারণ Kilman and Mitchell অনেকের টিমেই আছে। ভার্ডির ফিক্সচারের কারণে অনেকেই ভার্ডিকে নিয়েছিল। এখন যেহেতু ভার্ডির ফিক্সচার টার্ন হচ্ছে, লিস্টারের ফিক্সচার যেহেতু টার্ন হচ্ছে, what should we do about it এবং কারা তাদের জন্য রিপ্লেসমেন্ট হতে পারে। and Kilman আর মিচেল যাদের একসময় একটা প্রসপেক্ট ছিল 4.3 প্লাস 4.1 এর, সেই প্রসপেক্ট গুলো এখন আর নেই। পার্টিকুলারলি এখন মনে হচ্ছে যে সাইস ইজ ব্যাক অ্যাগেন and Marcel has taken the position, and Mitchell of course আজকে জ্বর কালকে ইনজুরি। ফার্গুসন নামে একটা প্লেয়ার ছিল, সে কবে কোথায় হারিয়ে গেল এখন পর্যন্ত জানি না। সো লেটস লুক ইনটু দ্যাট, and I think couple of alternative যেটা আছে আর কি, সেটা হলো আমাদের of course Ken, Bamford, Ings, Vestergaard and Cresswell, but let's look into the stats and see কারা আসলে ভালো করছে। So let's go into that. So let's start with Vardy replacement first, and then we will with the defensive one. Right. So Vardy, Pranay. Please. Okay, so Vardy নিয়ে যে হাইপ ছিল সেটা হচ্ছে গিয়ে গত 3 গেম উইক ধরে আর কি ভার্ডিকে হচ্ছে গিয়ে সবাই ক্যাপিটালাইজ করেছিল, কারণ ভার্ডি সবাই আশা করেছিল যে খুব ভালো স্কোর করবে। ফার্স্ট হচ্ছে গিয়ে ফুলহ্যামের সাথে ম্যাচ ছিল, দেন শেফিল্ড ইউনাইটেড, দেন ব্রাইটন, আর আজকে খেলা হচ্ছে এভারটনের সাথে। সো এই লাস্ট 3টা ফিকচার হচ্ছে গিয়ে ভার্ডির জন্য মেইনলি ফেভারেবল ছিল, যার যার কারণে সবাই হচ্ছে গিয়ে ভার্ডিকে মানে দলে নিয়েছিল। বাট অ্যাজ এক্সপেক্টেড ভার্ডি খুব খুব যে ভালো খেলেছে তা না। টোটাল তিন গেম উইকে 26 পয়েন্ট দিয়েছে, যদিও মোটামুটি ভালো বলা যায়। বাট সবাই যে ধরনের এক্সপেকটেশন করেছিল ফুলহ্যামের সাথে অনেক গোল করবে, সেই ধরনের কোনো কিছু ঘটেনি। জাস্ট একটা অ্যাসিস্ট ছিল, দেন দুইটা গোল এবং 3টে অ্যাসিস্ট মোস্ট। তো মোটামুটি আমি বলবো ভালো, খুব খারাপ না। বাট আমরা যদি দেখি যে নেক্সট কয়েকটা ফিকচার 14-15-তে হচ্ছে গিয়ে টটেনহাম এবং ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে খেলা, তারপরে ক্রিস্টাল প্যালেস এবং নিউক্যাসলের সাথে খেলা, এন্ড 18 গেম উইক আমরা সবাই জানি যে একটা ব্ল্যাঙ্ক গেম উইক আছে। সো এই কারণে আবার ভার্ডিকে রিপ্লেস করার একটা হেডেক সবার মধ্যে থাকবে, যে ভার্ডিকে এখন রিপ্লেস করতে হবে। সো ফার্স্ট যদি চিন্তা করি যে ভার্ডির সাথে প্রাইস পয়েন্টের দিক থেকে আসলে কেইন খুব বেশি দূরে নাই, মাত্র 0.6 মিলিয়ন বেশি। বাট পয়েন্টের হিসাবে কিন্তু ভার্ডির থেকে কেইন অনেক অনেক বেশি পয়েন্টস দিচ্ছে, 20 পয়েন্টস অলরেডি বেশি আছে, এবং তার মধ্যে 9টা গোল এবং হচ্ছে গিয়ে 10টা অ্যাসিস্ট হচ্ছে গিয়ে কেইনের। ভার্ডির সেখানে হচ্ছে গিয়ে 10টা গোল এবং 5টা অ্যাসিস্ট। তো আমার মনে হয় যে টটেনহামের নেক্সট ফিকচার কিন্তু মোটামুটি ফেভারেবল। নেক্সট কয়েকটা ফিকচার, আজকে হচ্ছে গিয়ে লিভারপুলের সাথে খেলা, সো লিভারপুলের ম্যাচটা শেষ হয়ে গেলেই উলস এবং হচ্ছে গিয়ে লেস্টার, উলস, ফুলহ্যাম এবং লিডস ইউনাইটেড। সো সবাই যদি হচ্ছে গিয়ে এভাবে টার্গেট করে, আমার মনে হয় যে কেইনকেই হচ্ছে গিয়ে বেশি প্রেফার করবে, কারণ ভার্ডির থেকে কেইনের ফিকচার যথেষ্ট ফেভারেবল এবং কেইনের ফর্মটাও আসলে অনেক বেশি ভালো। আর তারপরে যদি মানে চিন্তা করি যে চিপ অপশনের দিকে,
যাদের হচ্ছে গিয়ে ভার্ডিকে এফোর্ড করে কেন নেওয়ার মতো আসলে খুব একটা অবস্থা নেই, কারণ মিডফিল্ডে হয়তো অনেক কম্প্যাক্ট মিডফিল্ড, ফার্নান্দেজ অথবা ভার্ডি, সরি ফার্নান্দেজ অথবা ডিব্রুইন অথবা সালা, এই তিনটা প্লেয়ারই হয়তো তাদের আছে। তাদের জন্য হচ্ছে গিয়ে আসলে অন্যান্য চিপার অপশনে যাওয়া যেতে পারে। বাট আমার এই ক্ষেত্রে একটা প্রপোজাল হচ্ছে গিয়ে, যারা আসলে কেনকে না নিয়ে রাখতে চান, তাদের অবশ্যই সনের ব্যাকআপ জন্য থাকে। মিডফিল্ডে যদি সন থাকে, তাহলে আমার মনে হয় যে কেনে না যে ইংস, ব্যামফোর্ড অথবা উইলসন, ওয়াটকিন্স এই ধরনের যে কোনো একটা প্লেয়ারকে আপনার চুজ করতে পারেন। কেননা সন এবং কেন আসলে আমার মনে হয় যে ইকুইভ্যালেন্ট, একই ধরনের পয়েন্টস রিটার্ন দিচ্ছে, এবং যে কোনো একজনকে রাখলে অ্যাটলিস্ট একটা ব্যাকআপ পাওয়া যাবে। আর যদি চিপার অপশনের দিকে যাই, আমার মনে হয় চিপার অপশনের মধ্যে সবচাইতে বেস্ট হচ্ছে গিয়ে ব্যামফোর্ড আপাতত। বাট লিডসের যে ফিকচার, নেক্সট কয়েকটা ফিকচার কিন্তু লিডসের একটু ডিফিকাল্ট। সো ওই ক্ষেত্রে আমার আবার মনে হয় যে বেটার হবে যদি সাউথহ্যাম্পটনের দিকে যাওয়া যায়, কারণ সাউথহ্যাম্পটনের যে ধরনের ফর্ম, সেই ফর্মে আসলে সাউথহ্যাম্পটন এখন খুব ভালো খেলছে, এবং ইংস পুরো সেন্টারের ভেতরে আছে, মোটামুটি ভালো পয়েন্ট দিচ্ছে। লাস্ট 3 গেম উইকে মানে ইংস ব্যাক করার পরের 3 গেম উইকে একটা গোল, একটা অ্যাসিস্ট অলরেডি সে করেছে। তো আমার মনে হয় যে যারা হচ্ছে গিয়ে সেকেন্ড অপশন হিসেবে চিন্তা করছেন, তারা ইংস এ যেতে পারেন। ইংস, ব্যামফোর্ড, এই দুজনের একজন। আর উইলসনও যথেষ্ট ভালো খেলছে। আমার মনে হয় উইলসনকে কেউ যদি নেয়, তাহলে হয়তো একটু রিস্ক থাকবে, কারণ ওরা নিউক্যাসল আসলে ট্রেডিশনালি খুব অ্যাটাকিং প্লেয়ার টিম না। বাট এখন উইলসন আসার পরে ম্যাক্সিমাম গোল অথবা অ্যাসিস্ট উইলসনের নাম থাকছে। তো সেই ক্ষেত্রে উইলসনকেও নেওয়া যেতে পারে। তো আমার মনে হয় যে কনক্লুশনটা যদি এভাবে টানি, যে জাস্ট হচ্ছে গিয়ে ফিকচার যদি অ্যানালিসিস করি, আমার মনে হয় কেনে যাওয়া বেটার হবে। আর যারা হচ্ছে গিয়ে কেনকে নিতে পারছেন না, সনকে অন্তত নিয়ে ব্যাকআপ তৈরি করেছেন, তাদের জন্য ইংস অথবা ব্যাংকফোর্ডে যাওয়াটা সবচেয়ে বেস্ট হবে। Right, সো আমার মনে হয় যে এইটাই হচ্ছে গিয়ে আপাতত এই ধরনের প্ল্যানিং করলে বেটার হবে। right, right, definitely. Just সাউথহ্যাম্পটনের কথা বলতে বলতে আমি এই মুহূর্তে দেখলাম যে অবামেয়াং হ্যাজ স্কোর্ড अगेंस्ट সাউথহ্যাম্পটন। ওয়াও, গ্রেট। Finally. সো আফটার ages Aubameyang scored. Hmm. So anyway, let's move. যাক, যারা ওবামেয়াংকে তাহলে আমার মনে হয় যে এখানে ভার্ডি রিপ্লেসমেন্ট হিসেবে ওবামেয়াংকে প্রপোজ করা যেতে পারে, তাই না? I'm not so What do interested you say? at this moment. Let's go to the next one, right? Okay. Kilman and Mitchell, right? So কারা ভালো হতে পারে? ওকে, সো সবাই খুবই হ্যাপি ছিল, আমার মনে হয় সবাই খুবই হ্যাপি ছিল যে এই দুইটা প্লেয়ার 4 মিলিয়নের দুইটা ডিফেন্স সবাই স্টার্ট করছে। অ্যাটলিস্ট কিলম্যান তো প্রচুর মানে ভালো ফিচার করছিল এবং ভালো পয়েন্টস রিটার্ন করেছে। 4 মিলিয়নের একটা ডিফেন্ডারের কাছ থেকে আসলে 33 পয়েন্ট যথেষ্ট, আমার মনে হয় গুড এনাফ পয়েন্টস। রেগুলার স্টার্ট করছিল, বাট সামহাউ উলসের যে টিম ফরমেশনে একটু চেঞ্জ এসেছে, এবং যার কারণে হচ্ছে গিয়ে কিলম্যানের পজিশনটা আসলে খুব বেশি আনস্টেবল হয়ে গেছে। সেখানে আমরা দেখেছি লাস্ট ম্যাচে সাইজ খেলেছে, তার আগে যখন সাইজ ছিল না, তখন অন্যান্য প্লেয়াররা হচ্ছে গিয়ে ব্যাকআপ দিয়েছে। কিলম্যান মোটামুটি কনসিস্টেন্ট ছিল, বাট কিলম্যান আমার মনে হয় নেক্সট গেম উইক থেকে, অলরেডি এক গেম উইক তো হচ্ছে গিয়ে খেলেনি, নেক্সট গেম উইকে আসলে চান্স পাওয়াটা ডিফিকাল্ট হয়ে যাবে। আর মিচেলের ক্ষেত্রে সেম, মিচেল শুরুর দিকে ভালো স্টার্ট করেছিল, যদিও এক্সপেক্টেড লেভেলের পয়েন্টস রিটার্ন করতে পারেনি, বাট মোটামুটি একটা বেঞ্চ ওয়ার্মার হিসেবে আসলে একটা প্লেয়ার রাখার মতো অবস্থায় ছিল, যে মাঝে মাঝে স্টার্ট করছিল। বাট আমার মনে হয় যে টাইম টু মুভ অন। এখন এই প্লেয়ার গুলিকে আসলে রাখলে হচ্ছে গিয়ে বেঞ্চেই রাখতে হবে, এবং হয়তো স্টার্ট করার মতো অবস্থায় থাকবে না। সো এইটার যারা হচ্ছে গিয়ে কিলম্যান অথবা মিচেলকে তিনটা ডিফেন্সের মধ্যে একটা হচ্ছে গিয়ে কনসিডার করছিল, তাদের জন্য আসলে আমার মনে হয় যে এই ট্রান্সফার প্ল্যানটা হচ্ছে গিয়ে বেটার হবে। সো ফার্স্ট অফ অল আমি যদি বলি যে কিলম্যান এবং মিচেল, এদের যে প্রাইস পয়েন্ট 4 এবং 4.1 মিলিয়ন, 2 মিলিয়ন, সো এই ধারের কাছে প্রাইস পয়েন্টে আসলে খুব একটা ভালো প্লেয়ার নেই। অ্যাটলিস্ট প্লেইং ডিফেন্ডার হিসেবে খেলতে হলে 4.5 এ হচ্ছে গিয়ে যেতেই হবে। 4.5 এ গেলে হয়তো ডালাস, আইলিং অথবা এই ধরনের প্লেয়ার পাওয়া যেতে পারে, যারা রেগুলার স্টার্ট করছে। বাট যাদের অলরেডি সেরকম প্লেয়ার আছে, তারা হচ্ছে গিয়ে আমার মনে হয় যে ভেস্টারগার্ড, ক্রেসওয়েল, জেমস, শ অথবা স্টোনস, এই ধরনের মোটামুটি বাজেট প্লেয়ার বাট প্রিমিয়াম টিমের প্লেয়ার,
এবং যারা এখন বর্তমানে ভালো খেলছে। সো ফার্স্ট যদি ডিসকাশন শুরু করি ক্রেসওয়েলকে দিয়ে শুরু করি। ক্রেসওয়েল আমার মনে হয় যে অলরেডি 12টা ম্যাচ খেলেছে এবং যে ধরনের ডিফিকাল্ট ফিকচারের মধ্যে দিয়ে ওয়েস্ট হ্যাম এসেছে তার মধ্যে 53 পয়েন্টস, এটা আসলে ম্যাসিভ। প্রথম 12 ম্যাচের মধ্যে ওয়েস্ট হ্যাম অলরেডি লিভারপুল, সিটি, ইউনাইটেড সবার সাথে খেলে ফেলছে এবং তার মধ্যে যথেষ্ট ভালো পয়েন্টস রিটার্ন দিয়েছে। So আমার মনে হয় যে নেক্সট যখন ফেভারেবল ফিকচার আসছে ওয়েস্ট হ্যামের আগামী 5 থেকে 6টা গেম উইকে আসলে খুবই ভালো ফিকচার আছে। তো ওই সময় আমার মনে হয় ক্রেসওয়েল খুবই ভালো খেলবে। অলরেডি ক্রেসওয়েল 4টা অ্যাসিস্ট দিয়েছে এবং ক্লিন শিট দিয়েছে 4টি। সো আমার মনে হয় যে ক্রেসওয়েল নাম্বার 1 টপ প্রায়োরিটিতে থাকবে যে কোনো 5 মিলিয়ন বা 5.5 মিলিয়নের যারা ডিফেন্ডার চিন্তা করছেন তাদের জন্য। সেকেন্ড যদি বলি তাহলে চেলসির ডিফেন্সিভ পারফরমেন্স খুবই ভালো। লাস্ট 2 ম্যাচে যদি ইগনোর করি, লাস্ট 2 ম্যাচ আগের স্ট্যাটিস্টিক্স অনুযায়ী আসলে চেলসির এফপিএল এর যে টপ 3টা ডিফেন্ডার আছে এখন, 3টাই হচ্ছে গিয়ে চেলসি। চিলওয়েল, জুমা এবং জেমস। তো চিলওয়েল এবং জুমা একটু একটু প্রাইসি, সেই তুলনায় জেমস অনেক কম প্রাইস এবং মোটামুটি ভালো ভালো অ্যাটাকিং রিটার্ন দিচ্ছে। অলরেডি একটা গোল এবং 2টা 12 অ্যাসিস্ট তার লেগেছিল নামে আছে এবং 4টা সিএস আছে। হ্যাঁ, 2টা 12 লেগেছিল। জুমার একটা অবশ্য হেডার ছিল যেটা হচ্ছে গিয়ে 12 লেগেছিল, ওটা ক্লোজ টু গোল, ওটাও বেটার ছিল খুবই। তবে আমি বলবো হচ্ছে গিয়ে জেমস জুমার থেকে কম কম প্রাইসে আছে এবং মোটামুটি ভালো। এন্ড দেন যদি বলি আমার একটা প্লেয়ার খুবই পছন্দের এখানে, সেটা হচ্ছে গিয়ে ভেস্টাগার্ড। ভেস্টাগার্ড আমি 6 থেকে 7 উইক ধরে হচ্ছে গিয়ে অবজার্ভ করছি, সে মোটামুটি কনসিস্টেন্টলি 6 এবং 7 পয়েন্ট দিয়ে যাচ্ছে। 6 অথবা 7, 6 অথবা 7 এইরকম দিয়ে যাচ্ছে। হয় ক্লিন শিট রাখছে অথবা সে হচ্ছে গিয়ে গোল স্কোর করছে। অলরেডি সে 3টা গোল স্কোর করেছে এবং এই লিস্টে সবচেয়ে টপ গোল স্কোরার হিসেবে সে আছে। আর লাস্ট অফ অল যদি বলি, 2টা ম্যানচেস্টার ইউনাইটেড এবং ম্যানচেস্টার সিটি টিমের হচ্ছে কি 2জন প্লেয়ার আছেন। এক হচ্ছে লুক শ এবং সেকেন্ড হচ্ছে স্টোনস। দুজনেই মোটামুটি কম প্রাইসের। ম্যানচেস্টার এবং সিটির দুজনেই হচ্ছে গিয়ে আসলে যে ডিফেন্ডার গুলি আছে তারা 5.5 থেকে 6 মিলিয়নের মধ্যে বা তারও বেশি প্রাইসি। সো এই ক্ষেত্রে হচ্ছে গিয়ে আমি বলবো যে যারা মোটামুটি একটু বাজেট কম আছেন কিন্তু সিটি এবং ম্যানচেস্টারের প্লেয়ার দিয়ে মোটামুটি একটা ডিফেন্স দিতে চান, তাদের জন্য হচ্ছে গিয়ে এই 2টা প্লেয়ারও যথেষ্ট ভালো অপশন হিসেবে থাকবে। রাইট। আমার মনে হয় যে আপাতত ট্রান্সফার প্ল্যান হিসেবে মিচেল এবং কিলম্যানের জায়গায় এই কয়টা প্লেয়ারই সবচেয়ে ফেভারেবল। বাট 4.5 মিলিয়নের মধ্যে যদি কেউ হচ্ছে গিয়ে চিন্তা করতে চায় তাহলে আমি বলবো হচ্ছে গিয়ে ডালাস অথবা আইলিং এর কথা। লিডস মোটামুটি টিম হিসেবে ডিফেন্সিভ পারফরমেন্স খুব ভালো না হলেও এই 2টা প্লেয়ার হচ্ছে গিয়ে রেগুলার স্টার্ট করবে এবং লিডস এর নেক্সট ফিকচার গুলি একটু কঠিন যদিও, বাট বেঞ্চে রাখার যদি ক্যাপাসিটি থাকে তাহলে আমার মনে হয় যে এই 2টা প্লেয়ারের যে কোনো একজনকে চয়েস করা যেতে পারে। রাইট, ইন্টারেস্টিং পয়েন্ট। এখানে লাস্ট পয়েন্টটা আসলে খুবই ইন্টারেস্টিং, কারণ আমরা গতকালকে হোম টু পিক করেছিলাম। বেসিক্যালি আমাদের হোম টু পিকটা ছিল আসলে বেসিক্যালি টিমের উপরে, এবং আমরা যে সাধারণত প্লেয়ারের উপরে কম্প্যারিজন করি, কিন্তু আমরা হোম টু পিকটা করেছিলাম টিমের উপরে। এবং টিমটা যেটা আলটিমেটলি আইডেন্টিফাই করার চেষ্টা করছিলাম সেটা আসলে পিক করার জন্য যে এই টিমটাকে পিক করতে হবে, বাট আসলে এই টিমটাকে টার্গেট করতে হবে। সেই টার্গেট মধ্যে আসলে যেটা দেখা গেছে যে লিডস হলো আসলে বেসিক্যালি একটা টিম যাকে টার্গেট করা যেতে পারে। সো সেক্ষেত্রে একটা জিনিস ইম্পর্টেন্ট হলো যে পয়েন্টটা তুই বললি, যে কেউ যদি শুধু, যেহেতু কিলম্যান এন্ড মিচেল শুধু বেঞ্চ প্লেয়ার ছিল, কেউ যদি শুধু একটা বেঞ্চ থেকে একটা প্লেয়ার জাস্ট এসে যাতে পয়েন্ট 2-1 যতটুকু দরকার হয় সেটা যেন দিতে পারে, সেটার জন্য ডালাস আইলিং ঠিক আছে, এবং মাঝে মাঝে অকেশনাল তারা গোলও করতে পারে। এবং ডেফিনেটলি তারা এমন না যে ক্লিন শিট রাখবে না, সো অকেশনাল ক্লিন শিটও রাখছে। বাট সার্টেনলি তারা রেগুলার খেলছে, সো অ্যাটলিস্ট বেঞ্চ থেকে এসে 2-1 পয়েন্ট দিতেই পারে। অকেশনাল গোল থাকতে পারে, অকেশনাল সিএস থাকতে পারে। বাট কেউ যদি আসলে ইমপ্রুভ করতে চায়, তাদের ডিফেন্সটাকে ইমপ্রুভ করতে চায়, যে না আসলে আমি মিচেল থেকে অনেক ইমপ্রুভ করতে চাই, আমি আসলে ডিফেন্সিভ দিকে একটু ফোকাস করতে চাই, তাহলে আমার মনে হয় ডেফিনেটলি ক্রেসওয়েলে যাওয়া বেটার। ডেফিনেটলি ক্রেসওয়েল অথবা জেমসে যাওয়া উচিত। যদি আর একটু চিপার অপশনে যায় 5 পয়েন্টের অথবা বিলোতে, তাহলে আমি বলবো ডেফিনেটলি ভেস্টারগার্ড অথবা স্টোনস। লুক শতে আমি আসলে একটু কম সাজেস্ট করবো, যদি অ্যাটাকিং সে, এবং ম্যানচেস্টার যেহেতু এখন মোটামুটি ডিফেন্সিভ স্ট্যাটিস্টিক্সটা একটু ভালো দেখাচ্ছে, আমি লুক শকে তারপরে একটু একটু হেজিটেন্ট এই কারণে যে আলটিমেটলি সে ইনজুরি প্রোন। সো কতদিন সে আসলে খেলতে পারবে এটা নিয়ে আমি গ্যারান্টি বলতে পারবো না। সো দেখা গেল যে একটা ট্রান্সফার করলাম, তারপর ইনজুরি হয়ে গেল, তারপর আমাকে চেঞ্জ করতে হবে। স্টোনস এর ক্ষেত্রে অনেক রোটেশন রিস্কের একটা ব্যাপার থেকে যায়।
বাট আমার মনে হয় স্টোনসের পারফরমেন্স এখন খুবই ভালো, যার কারণে গতকালকে তাকে রেস্ট দেওয়া হয়েছিল, গেম উইক 13 তাকে রেস্ট দেওয়া হয়েছে। সো এটা একটা ইম্পর্টেন্ট একটা বিষয়। বাট সেফ পিক হিসেবে আসলে ওয়েস্টারগার্ড, জেমস এন্ড ক্রেসওয়েল আমার কাছে এটা মনে হচ্ছে বেস্ট পিক। So, but I think these are very important stats. So I think this is a good thing to discuss. But anyway, anything else to add, Pranay? না, আমার মনে হয় যে আর তেমন কিছু অ্যাড করার নেই। I think we covered most of the important players here. Right. Okay. So let's wrap it up. Thank you so much, Pranay, for this wonderful statistical analysis. And of course, hope to see you tomorrow again for Futalochana, the FPL Gonu show. Okay. And of course, FPL managers, do keep an eye. And of course, we will be back again with our regular main pod, the Futalochana, the FPL Gonu show, and we will discuss game week 14 in details, the fixtures, transfers, and everything. Until then, take care and stay well, and bye-bye.